এইভাবে দাঁড়িয়ে থাকলে গাছের মতো শিকড় গজাবে। আচমকা উপাস থেকে অর্ণর গম্ভীর কণ্ঠস্বর শুনে হকচকিয়ে গেল বিন্দু। আশ্চর্য, লোকটা ভেতর থেকে কিভাবে বুঝল সে দরজায় এসে দাঁড়িয়েছে। কফির কাপে ধোয়া উঠছে, গন্ধটা ছড়িয়ে পড়েছে রুমের চারপাশে, তার থেকেও বেশি ছড়িয়ে পড়েছে অদৃশ্য উত্তাপ। বিন্দু তখনও ঠাই দাঁড়িয়ে দরজার কোণে, নিঃশব্দে। এতকাল যা কিছু হয় তা যেন জড়িয়ে ধরেছে তাকে, পেছনে হাঁটতে চাইলেও পা জড়া জমে গেছে মাটিতে। বিন্দুর কাপা কাপা হাতে ধরা কফির কাপটায় গরম ধোয়া জট পাকিয়ে উঠছে। বুকের ভেতর অজানা আশঙ্কায় ধুকপুক করছে হৃৎপিণ্ড। দরজার উপাস থেকে অর্ণর কণ্ঠস্বর আবার ভেসে এলো। তোর শিকড় গজানোর আগেই ভেতরে আয়, চড়ুই। আমি আসলে কিন্তু তোর জন্য ভালো হবে না। অর্ণের কণ্ঠে বিরক্তির ছোঁয়া, অথচ চোখে অন্য কিছু। বিন্দু একটুও কথা না বলে দ্বিধা দ্বন্দ্ব সংশয়ে ঠেলে ধীরে পা টেনে ভেতরে ঢোকে। সুঠামদেহী গতরে এখন কালো টি শার্ট ট্রাউজার অর্ণ ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে পারফিউম স্প্রে করতে ব্যস্ত। পারফিউমের কড়া ঘ্রাণ এসে ঠেকল বিন্দুর নাসারন্ধ্রে। ঠোঁট কেঁপে ওঠে মেয়েটির, গলায় শুকনো খসখসে আওয়াজ। ক কফি। অর্ণ ঘাড় ঘুরিয়ে তাকায় মেয়েটির পানে। অর্ণ কাপটা নিয়ে এক ঢোক নেয়। ঠোঁটের কোণে এক চিলতে তৃপ্তি খেলে যায় নিঃশব্দে। মুহূর্তেই রুম জুড়ে নেমে আসে গা ছমছমে এক নিঃশব্দতা। পর মুহূর্তেই চক্ষুদয়ে কুঁচকে ঘুরে দাঁড়ালো সে, গম্ভীর গলায় সুথাল। এটা কফি নাকি বিয়ে বাড়ির শরবত? বিন্দুর ললাটে ভাঁজ পড়ে, সে তো চিনি একদমই বেশি দেয়নি। সে জানে অর্ণ কিভাবে কফি খায়, সেবার খেয়াল করেছিল। মেয়েকে আমতা আমতা করে বলল, আমি তো চিনি ঠিক মতোই দিয়েছি, যেমনটি আপনি খান। অর্ণ চোখ পাকিয়ে তাকিয়ে বলল, আমার থেকে বেশি বুঝিস তুই? নিজেই খেয়ে দেখ। ধর। অর্ণ কফির কাপ এগিয়ে দিল বিন্দু দিকে। বিন্দু সত্যি সত্যি কাপটা নিয়ে ঠোঁট ছোঁয়াতে মৃদু গোমানি দিয়ে উঠতে। উফ উফ, চোখে হাসল অর্ণ, তেজহীন ক্ষীণ গলায় বলল, সাবধানে, পুড়ে যাবে। তেতো কফি খেয়ে বিন্দুর মুখের স্বাদ বিদ্ঘুটে হয়ে গেছে, যার প্রভাবে কিঞ্চিত মুখটা কুঁচকে এলো। লোকটা এই তেতো কফি কি করে খায় আল্লাহ পাকই জানে। বিন্দু মৃদু গলায় বলে, চিনির পরিমাণ তো ঠিকই আছে, শুধু শুধু মিথ্যা কথা কেন বললেন? অর্ণ ঠোঁট এলিয়ে হেসে ফেলে। নিঃশব্দে তার ঠোঁটে খেলা করে অদ্ভুত রকমের প্রশ্রয়। কফির কাপে বিন্দুর ঠোঁট ছুঁয়ে দেওয়া স্থানে নিজের ঠোঁট ছোঁয়। ভাবলেশহীন মুখে বলে, তুই যখন বলেছিস, তাহলে হয়তো ঠিকই আছে। অর্ণর এমন কাজে চমকে ওঠে মেয়েটি। বিন্দুর গলা শুকিয়ে আসে, গায়ে একটা শিহরণ খেলে যায়। ভয়ে লজ্জায় উৎসাহে কেমন জানি ঠোঁট শুকিয়ে যায়। বিন্দু তড়িঘড়ি করে কেটে পড়তে চাইল, যেই না পেছনে ফিরে দরজার অভিমুখে পা ফেলে তৎক্ষণাৎ তার কর্ণ ভেত করল অর্ণর রাশভারী গলার স্বর। তোকে যেতে বলছি আমি। নিস্তব্ধ কক্ষে অর্ণর তির্যক ধমকে গা ছমছম করে উঠল বিন্দুর। জমির রিল জায়গায়। অর্ণ কফির কাপে ছিপ দিয়ে গম্ভীর গলায় বলল, এক্সাম কেমন হলো? সন্ধ্যায় সিমি এসেছিল পড়াতে। অর্ণর প্রশ্নে বিন্দু অবাক হলো। ভালো। সিমি আপু পড়াতে এসেছিল আপনি জানেন কি করে? বিন্দুর প্রশ্নের প্রত্যুত্তর আসলো না বিপরীত ব্যক্তি থেকে। অর্ণ ধীরে ধীরে এগিয়ে আসে। তার চোখে আগুন, ঠোঁটে জমাট আবেগ যেন। একটু হেঁটে বিন্দুর একেবারে সামনে দাঁড়িয়ে পড়ে। তারপর নিচু গলায় বলল, সিমি এখন থেকে এক্সাম শেষ হওয়া পর্যন্ত রোজ পড়াতে আসবে, মন দিয়ে পড়বি। হঠাৎ অর্ণর নিকটে আগমন। এই অনুভূতিগুলো মেঘহীন আকাশে বজ্রপাতের মতো, এক মুহূর্তে কিছুই নেই, পর মুহূর্তের হৃদয়জোড়া আলোড়ন। বিন্দু পিছিয়ে যেতে চাইলে দু কদম, তবে তার পালানোর পথ বন্ধ হয়ে পিঠ থেকে গেল বন্ধ দরজায়। বিন্দুর আখিদয় ভীতু হয়ে উঠল। অর্ণর এক হাতে কফির মগ, অন্য হাতটি বিন্দুর বাহু ঘেঁষে বন্ধ দরজার উপরে। মেয়েটি আটকে গেল বলিষ্ঠ হাতের ফাঁকে। অর্ণকে এত কাছে দেখে মরুভূমির ন্যায় গলাটা শুকিয়ে এল বিন্দুর। এক ধাক্কায় অর্ণ তার বা হাত দিয়ে বিন্দুর চিবুকে স্পর্শ করে মুখটা উপরে তোলে। তাদের চোখে চোখ পড়ে। এক মুহূর্ত, সেই এক মুহূর্তে সময় থেমে যায়। বাইরের বাতাস জানালার পর্দা ওড়ায়। রাত নিঃশব্দ হয়। চাঁদের আলো জানালা পেরিয়ে ঘরে ঢোকে। বিন্দু অর্ণর ওই তীক্ষ্ণ চোখে চোখ রাখতে পারে না। সে দুম করে চোখ নামিয়ে আনলো পায়ের পাতায়। অজানা আশঙ্কায় মুখটা ফ্যাকাশে তার। অর্ণ মেয়েটির রক্তশূন্য মুখশ্রীতে তাকিয়ে হাক্কিটনে বলে, কাঁপছিস কেন চড়ুই পাখি? কিছু করছি আমি। বিন্দুর চোখ ছলছল করে ওঠে, ভেতরের একটা বিস্ফোরণ যেন গলা পর্যন্ত এসে আটকে থাকে। মেয়েটি কাপা কাপা স্বরে মিনমিনে গলায় বলে, আপনি আবার?
সেদিনের মতো করবেন না তো? কোন দিনের কথা বলছিস? বরফের মতো ঠান্ডা স্রোত অর্ণর গলায়, যেন সে কিছুই বুঝে না দাঁড়ি। বিন্দু ফট করে বলতে পারল না কিছু। মাথা চিবুকে ঠেকিয়ে আন্ত হয়ে দাঁড়িয়ে রইল। অর্ণ ঠোঁট চেপে হাসে, ধীরে ধীরে তার কণ্ঠ আর গম্ভীর নয়, বরং কমল। ভয় পাচ্ছিস আমায়? বিন্দু তড়িৎ গতিতে আন্ত মাথাটা উপর নিচ ঝাঁকায়। সে অর্ণকে বড্ড ভয় পাচ্ছে এই মুহূর্তে। অর্ণ তাকিয়ে ছিল মেয়েটির নত মুখশ্রীতে, তার দৃষ্টি ভিন্ন, একেবারেই শান্ত। মেয়েটির সহজ স্বীকারোক্তিতে সে নিঃশব্দ হাসল। অর্ণ একচোট এগিয়ে আসে, এতটাই কাছাকাছি যে বিন্দুর কাঁধ কাঁপতে থাকে। গলা থেকে গলিয়ে ফেলতে চায় কিছু বাণী, শত চেষ্টা করেও ব্যর্থ মেয়েটি। অর্ণ নিজেদের দূরত্ব ঘুচিয়ে আনল, তারপর হঠাৎ অর্ণ মেয়েটির থুতনিতে হাত দিয়ে মুখটা উঁচু করে উপরের দিকে তুলল। তারপর বিন্দুর কপালের মধ্যে খানে খুব ধীরে একটা গাঢ় চুমু এঁকে দিল সে। খুব শান্ত, খুব মৃদু, আকস্মিক পুরুষালী অষ্টপুট ললাটে অনুভব করতেই চোখ খিচে ফেলল বিন্দু। সর্বাঙ্গ আতঙ্কে থরথরিয়ে কাঁপল। বিন্দুর চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে। আবারও বড্ড ভুল করে ফেলেছে এ ঘরে এসে। অর্ণ ধীরে ধীরে হাতটা মেয়েটির গালে রাখে, বিন্দুর দৃষ্টি নিচু, কণ্ঠ একরাশ কাঁপা আবেগে আচ্ছন্ন। কান্নারা যেন গলায় আটকে চেপে বসেছে, তপ্তাশ্রু চক্ষু ফেটে মসৃণ গালদয় ভিজিয়ে দিয়ে গেল। পরপর ফাঁকা ঢোক গিলে মেয়েটি বহু কষ্টে ধরা গলায় বলে ওঠে, আপনি আবার? অর্ণ মেয়েটির কথা সম্পূর্ণ করতে দিল না। মেয়েটির ঠোঁটের উপর আঙ্গুল রাখে, তর্জনী দ্বারা আটকে দিল মেয়েটির ঠোঁটজোড়া। কেঁপে উঠল বিন্দু। অর্ণ গম্ভীর স্নোভয়েজে সুথাল। চুপ, কিছু বলিস না, আজ শুধু দাঁড়িয়ে থাক। বিন্দু কথা বলতে চায়, পারেও না। তার মুখ থেকে কোনো শব্দ বেরোয় না। সে শুধু দাঁড়িয়ে থাকে, একটু জোরে, একটু সাহসে। অর্ণ ধীরে ধীরে মাথাটা ঝুঁকে আনে, মেয়েটির কপালে কপাল ঠেকিয়ে দিল। এবার যেন বিন্দুর নিঃশ্বাস আটকে আসে গলায়। নিজেকে আটকাতে পারে না মেয়েটি, ফুপিয়ে কেঁদে উঠল এবার। কাঁপা কাঁপা গলায় বলে ওঠে, আমার সাথে এমনটা কেন করছেন? আপনি কেন আমাকে আবার নিজের কাছে ডেকে নিলেন? কেন? কেন? একে অপরের তপ্ত নিঃশ্বাস আছড়ে পড়ছে দুজনের মুখে। বিন্দু ছটফট করে উঠল, অর্ণ সরল না, নিঃশব্দে অনুভব করল মেয়েটির দেহের কম্পনটুকু। সে জির গলায় সুথাল, কারণ তোকে দূরে রাখলে আমার শান্তি থাকে না, আর কাছে আনলে তোর শান্তি থাকে না। এখন তুই বল, কারটা আমি ভাঙব? থেমে যায় অর্ণ, পুনরায় ভারী গলায় বলল, ভয় পাস না, আজ তোকে ছুঁইনি, কিন্তু একদিন তোকে শুধু ছুব না, তোকে পেয়ে যাব। তুই তখন আমার হবে, আমার একান্ত। সেই দিনের অপেক্ষায় রইলাম চড়ুই পাখি। অর্ণ এবার পিছিয়ে যায়, কফির কাপ টেবিলে রেখে। রকিং চেয়ারে বসে বিন্দু স্তব্ধ ঠাঁই দাঁড়িয়ে কাঁপছে। ইচ্ছে করছে এক ছুটে বহুদূর চলে যেতে, কিন্তু নড়ার শক্তিটুকুও হয়ে উঠল না। নেত্রমণি হতে অবিরাম বৃষ্টি ঝরছে। অর্ণ চোখ বন্ধ করে লম্বা নিঃশ্বাস টেনে বলল, যা, এখন ঘুমা। আজ শুধু তোর চোখে দেখলাম, তুই পালাতে পারিস না আর। তুই তো আটকে গেছিস আমার এই নীল চোখে। এতক্ষণ যেন হতবুদ্ধি হয়েছিল বিন্দু, অর্ণর কণ্ঠে নিজের হুঁশে আসে। ছুটে ফিরে যায় রুম থেকে। পাগুলো যেন জলে ভিজে গেছে। তার মনে হয় কিছু একটা বদলে গেছে চিরতরে। রাতটা যেন থেমে যায়। অর্ণ পিছন থেকে বলে ওঠে, চড়ুই পাখি। অর্ণর শীতল কণ্ঠস্বর শুনে বিন্দু থমকে দাঁড়ায়। পেছনে ঘোরে না, ঠাঁই দাঁড়িয়ে পড়ে। ভালোবাসা মানেই দুর্বলতা, কিন্তু আমি ফুটবল নই। তবু কেন আমি দুর্বল হয়ে যাচ্ছি? চড়ুই পাখি, আমার থেকে পালানোর বৃথা চেষ্টা ভুলেও করবি না। ফলস্বরূপ তোর জন্য ভালো কিছু বয়ে আনবে না। এক মুহূর্ত বিন্দু দম বন্ধ করে দাঁড়িয়ে থাকে। যেন তার গোছানো জীবনটা ঘূর্ণিঝড়ের প্রভাবে বিলুপ্তি ঘটবে। যেন কোনো অশুভের ছায়া তার সুখের ছোট্ট জীবনটা আগমনের পূর্বাভাস দিয়েছে। কেমন ঘোরের মধ্যে আছে বিন্দু। তাকে ছুঁয়ে দেওয়া হয়নি আজ, তবুও সে যেন ভেতর থেকে টলমল করছে। এলোমেলো পায়ে ছুটে যায় মেয়েটি, আর কখনো পেছনে তাকায় না। অপ্রত্যাশিত অনুভূতি এক একটা জীবনের চাবিকাঠির মতো, যেন ভেতরে লুকিয়ে থাকা দরজা খুলে দেয়, যেগুলোর অস্তিত্ব হয়তো আমরাই জানতাম না। কখনো তা জীবনের মোড় ঘুরিয়ে দেয়, কখনো চুপিসারে হৃদয়ের এক কোণে বসে থাকে, এক ফোঁটা জল কিংবা এক চিলতে হাসির মতো। আমার সাথে এমনটা কেন করছেন? আপনি কেন আমাকে আবার নিজের কাছে ডেকে নিলেন? কেন? কেন? একে অপরের তপ্ত নিঃশ্বাস আছড়ে পড়ছে দুজনের মুখে। বিন্দু ছটফট করে উঠল, অর্ণ সরল না,
নিঃশব্দে অনুভব করল মেয়েটির দেহের কম্পনটুকু। সে জির গলায় সুথাল, কারণ তোকে দূরে রাখলে আমার শান্তি থাকে না, আর কাছে আনলে তোর শান্তি থাকে না। এখন তুই বল, কারটা আমি ভাঙব? থেমে যায় অর্ণ, পুনরায় ভারী কি গলায় বলল, ভয় পাস না, আজ তোকে ছুঁইনি, কিন্তু একদিন তোকে শুধু ছুব না, তোকে পেয়ে যাব। তুই তখন আমার হবে, আমার একান্ত। সেই দিনের অপেক্ষায় রইলাম চড়ুই পাখি। অর্ণ এবার পিছিয়ে যায়, কফির কাপ টেবিলে রেখে। রকিং চেয়ারে বসে বিন্দু স্তব্ধ ঠায় দাঁড়িয়ে কাঁপছে। ইচ্ছে করছে এক ছুটে বহুদূর চলে যেতে, কিন্তু নড়ার শক্তিটুকুও হয়ে উঠল না। নেত্রমণি হতে অবিরাম বৃষ্টি ঝরছে। অর্ণ চোখ বন্ধ করে লম্বা নিঃশ্বাস টেনে বলল, যা, এখন ঘুমা। আজ শুধু তোর চোখে দেখলাম, তুই পালাতে পারিস না আর। তুই তো আটকে গেছিস আমার এই নীল চোখে। এতক্ষণ যেন হতবুদ্ধি হয়েছিল বিন্দু, অর্ণর কণ্ঠে নিজের হুঁসে আসে। ছুটে ফিরে যায় রুম থেকে। পাগুলো যেন জলে ভিজে গেছে। তার মনে হয় কিছু একটা বদলে গেছে চিরতরে। রাতটা যেন থেমে যায়। অর্ণ পিছন থেকে বলে ওঠে, চড়ুই পাখি। অর্ণর শীতল কণ্ঠস্বর শুনে বিন্দু থমকে দাঁড়ায়। পেছনে ঘোরে না ঠাঁই দাঁড়িয়ে পড়ে। ভালোবাসা মানেই দুর্বলতা, কিন্তু আমি ফুটবল নই। তবু কেন আমি দুর্বল হয়ে যাচ্ছি? চড়ুই পাখি, আমার থেকে পালানোর বৃথা চেষ্টা ভুলেও করবি না। ফলস্বরূপ তোর জন্য ভালো কিছু বয়ে আনবে না। এক মুহূর্ত বিন্দু দম বন্ধ করে দাঁড়িয়ে থাকে। যেন তার গোছানো জীবনটা ঘূর্ণিঝড়ের প্রভাবে বিলুপ্তি ঘটবে। যেন কোনো অশুভের ছায়া তার সুখের ছোট্ট জীবনটা আগমনের পূর্বাভাস দিয়েছে। কেমন ঘোরের মধ্যে আছে বিন্দু। তাকে ছুঁয়ে দেওয়া হয়নি আজ, তবুও সে যেন ভেতর থেকে টলমল করছে। এলোমেলো পায়ে ছুটে যায় মেয়েটি, আর কখনো পেছনে তাকায় না। অপ্রত্যাশিত অনুভূতি এক একটা জীবনের চাবিকাঠির মতো, যেন ভেতরে লুকিয়ে থাকা দরজা খুলে দেয়, যেগুলোর অস্তিত্ব হয়তো আমরাই জানতাম না। কখনো তা জীবনের মোড় ঘুরিয়ে দেয়, কখনো চুপিসারে হৃদয়ের এক কোণে বসে থাকে, এক ফোঁটা জল কিংবা এক চিলতে হাসির মতো। সূর্যের আলো জানালার পর্দা ঠেলে ঘরে ঢুকেছে। বিছানায় অর্ণ অর্ধেক শরীরটা ঘুরিয়ে শুয়ে আছে। চোখ বন্ধ, অথচ ঘুম নেই। সে হঠাৎ উঠে বসে। ঘড়িতে 8:25। শরীরের উপর চাপা ক্লান্তি, মনে একরাশ ভার। সকাল। ডাইনিং টেবিলে বেশ জমজমাট মনোরম দৃশ্য। সাদিক, রুহি, মারিদ, রাসেল খান, হেনা খান, সাজজাদ সহ সবাই উপস্থিত সেখানে। অর্ণ সিঁড়ি বেয়ে নামতে নামতে তীক্ষ্ণ দৃষ্টি বুলায় সর্বত্রে। অর্ণকে দেখে মীরা বলল, এ মা, অর্ণ, তুমি এত সকালে? কাল গভীর রাতে ফিরলে, এখন আবার উঠে পড়লে। অর্ণ হালকা মাথা নাড়ে, মুখে কোনো বিশেষ অভিব্যক্তি নেই। চেয়ার টেনে বসতে বসতে গম্ভীর গলায় সুথাল, ঘুম আসে না, তাছাড়া কাজ আছে বেরতে হবে। মারিদ পাশের চেয়ারে এসে বসে বলে, কর্নেল মানুষ, ঘুম মানেই যেন শত্রু। রুহি হেসে ওঠে, আর আমাদের ঘুম মানেই জীবন। আহ কি শান্তি! এত প্যারা নিয়ে তোমরা ঘুমাও কি করে বলতো? সাদি বসছে রুহি পাশের চেয়ারে, সে রুহির কানে কানে বলল, বড় হো, কিভাবে নির্ঘুম রাত কাটাতে হয় প্র্যাকটিক্যালি শিখিয়ে দেব। সাদির কথা শুনে কপাল গোটালো রুহি। তার কথার আগামাথা কিছুই বুঝল না সে দাঁড়ি। ভিঞ্চি কাটল মেয়েটি কপট রাগ দেখিয়ে বলল, আপনার কাছে শিখতে যাব কোন দুঃখে শুনি? বলছি না আমার সাথে কথা বলার চেষ্টা করবেন না। তারপরেও বেহার মতো সেধে সেধে কথা বলতে আসেন কেন? সাদি রুহির ছেলেমানুষি কথা শুনে মনে মনে হাসল। কথা না বলে থাকবে সে? মেয়েটি জানে তার দহন। যদি টের পেত তবে রাগে নয় বুকে জড়িয়ে রাখত। খাবার টেবিলে খেতে খেতে সকলের মাঝে টুকটাক আলাপ চলমান রইল। অর্ণ অবশ্য হুহা করে চলেছে। আর বিন্দু, এখানে যেন তার কোনো অস্তিত্বই নেই। নীল রঙের একটা থ্রিপিস, মাথায় ঘোমটার মতো টানা, লম্বা চুলের বেনিটা ওড়না গলিয়ে বেরিয়ে আছে। মেয়েটি নিচের দিকেই তাকিয়ে আছে, একটুর জন্যেও ঘাড় পর্যন্ত নাড়ল না। অর্ণর তীক্ষ্ণ দৃষ্টিতে এড়ালো না বিন্দুর শুকনো মুখখানা। আজকে দ্বিতীয় পরীক্ষা। রেডি হয়ে বেরিয়েছে বিন্দু আর রুহি, গাড়ির কাছে আসতেই দেখল অর্ণ গাড়ির সাথে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে স্বভাব সুলভ গম্ভীর মুখে। বিন্দু দ্বিতীয়বার আর চোখ তুলে তাকালো না। চুপচাপ পিছনের সিটে উঠে বসল। কিছুক্ষণের মধ্যেই গাড়ি থামে গন্তব্যে। বিন্দু রুহি নেমে গেল। গেটের কাছে আসতেই দেখা হলো মেহেদি তার বৃষ্টির সাথে দাঁড়ি। পরীক্ষা শেষ হতে প্রায় দুপুর হয়ে গেল। পরীক্ষার বিভিন্ন আলোচনা করতে করতেই এগিয়ে চলল। অর্ণ আগে থেকেই গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। পরনে সকালের সেই মেরুন রঙের শার্টখানা,
ফর্সা মুখ লাল হয়ে গেছে। লোকটা যে এখানেই ছিল বুঝতে বাকি নেই কারো। রুহি ভাইকে দেখে তড়িঘড়ি করে এগিয়ে গেল ভাইয়ের দিকে। অবাক হয়ে বলল, একই ভাইয়া, তুমি এখানেই ছিলে, বাসায় যাওনি? অর্ণর তীক্ষ্ণ দৃষ্টি বিন্দুর পানে। মেয়েটি মুচকি হেসে বিদায় দিচ্ছে মেহেদি আর বৃষ্টিকে। তার দৃষ্টি যেন আগুন অথচ শান্ত দিব্যি দাঁড়িয়ে। অর্ণ মেয়েটির দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, না, গাড়িতে উঠো। রুহি উঠে বসল। বিন্দু এসে উঠতে নিলেই অর্ণ তীক্ষ্ণ স্বরে বলল, সামনে বসো। বিন্দু তাকালো না, নিচের দিকে তাকিয়ে মৃদু গলায় বলল, পেছনে বসো। আমি ছাড়া গতি কি তোর? সামনের দরজা খুলতে খুলতে বজ্রগম্ভীর রাশভারী গলায় বলল অর্ণ। বিন্দু দুম করে শ্বাস টানল, বিনা বাক্যে গিয়ে সামনের সিটে বসল। সারারাত ঘুমাতে পারেনি মেয়েটি, রাতভর নিঃশব্দে কেঁদে বালিশ ভিজিয়ে দিয়েছে। অনেক ভেবেছে এবং সিদ্ধান্তও নিয়ে নিয়েছে। আর তো কিছুদিন, পরীক্ষাটা একবার শেষ হলেই চলে যাবে নিজের স্থানে, নিজের জন্মস্থানে। এই কদিন না হয় এড়িয়ে চলে কাটিয়ে দিবে, নয়তো লাঞ্ছনার শিকার হবে। সে চায় না এটা কেউ জানুক, কেউ বুঝুক কিছু। কলঙ্ক যে বড্ড ভয় পায় মেয়েটি। গরম রোদের মধ্যে বিকেলের আলোটা গার্ডেনের পাতায় পাতায় সোনালি খেলে যাচ্ছিল। রুহি একটা খুদে গ্লাভস পরে জুঁইফুলের গাছে পানি দিচ্ছিল মন দিয়ে। চুল এলোমেলো, মুখে ঘামের ঝিলিক, আর ঠোঁটে অল্প একটা হাসি, সব মিলিয়ে যেন একটা লাজুক বসন্ত। ঠিক তখনই পেছনে থেকে কেউ ধীরে ধীরে এসে চুপচাপ দাঁড়ালো। তুই গাছ না মানুষ, যত্ন করছিস বুঝলাম, কিন্তু এত প্রেম দিয়ে পানি দেওয়া কি বাধ্যতামূলক? রুহি চমকে ঘুরে তাকালো। সাদ ভাই, আপনি আবার কখন এলেন? যখন তুই ফুলেদের সঙ্গে চ্যাটে ব্যস্ত। সে হেসে পানির পাইপটা নিজের হাতে নিল। রুহি দিতে চাইল না, টানাটানিতে হুট করে পাইপটা কাত হয়ে গেল সোজা সাদির গায়ে। পানি ঝরতে লাগলো ওর শার্ট বেয়ে। সাদি হিম হয়ে দাঁড়িয়ে রইল এক মুহূর্ত। তুই তুই আমাকে একেবারে নদীতে ফেলে দিলি রে। রুহি হাত দিয়ে মুখ চাপা দিয়ে হেসে ফেলে। আমি ইচ্ছে করে করিনি। আপনি যেভাবে পেছনে থেকে এসে দাঁড়িয়েছেন, জলই তো হবে। তুই না, গাছ না, গাঁজাখুরি। সাদি জলের গন্ধ মেখে শার্ট ছেড়ে টেনে বলল, আচ্ছা, তুই তো গাছ পরিচর্যা করিস, আমার প্রেমের পরিচর্যাটা কবে থেকে করবি? রুহি এবার একটু থমকে গেল। চোখের কোণটা ভিজে, ঠোঁট জবাব খুঁজে পায় না। মাঝে মাঝে সাদির কথা বুঝতে পারে না। নিশ্চয় আবার সেই প্রেমিকা নিয়ে পড়বে। একটু পরে নিজেকে সামলে নিয়ে বলল, আগে নিজের শার্ট শুকান, তারপর না হয় প্রেমের ভাবনা আনবেন। নিব, আগে তুই এই জুঁইফুলটা নে। সাদি তার পেছনের গাছ থেকে এক টুকরো জুঁই তুলে রুহির চুলে গুজে দিল। রুহি চোখ বড় বড় করে তাকালো। একে আপনি কি করছেন? ফুলটা ঠিক জায়গাতেই বসেছে। এখন শুধু তোর মনটাকে বসাতে পারলেই হয়। রুহি মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকালো। হাসিটা যেন পলক ফেলার আগেই হারিয়ে গেল ঠোঁটের কোণে। নিশ্চয় আবার প্রেমিকা চেপে বসেছে লোকটার মাথায়। রুহি ওই বিষয়ে আর কথা বাড়ালো না। তার কেন যেন সাদির প্রেমিকার কথা শুনতে ভালো লাগে না। মেয়েটি একটু পরে বলল, আপনি এত কথা বলেন কিভাবে? কারণ তুই চুপচাপ থাকিস, তাই আমাকেই শুরু করতে হয়। আমার শব্দ আর তোর নীরবতা মিলে দারুণ একটা কাব্য হয়। একটা হাওয়া এলো, দুজনেই চুপ। ফুলগুলো নড়ে উঠল, পাতারা যেন ওদের কথোপকথনের সাক্ষী হয়ে গেল। রুহির বড্ড ভালো লাগে সাদি এমন আবেগী কথা। কেন লাগে ওর নেই তার কাছে দাঁড়ি। শুধু অনুভব করে খুব খুব ভালো লাগে। কি রে হাঁপানি রুগী, এত চুপ কেন এখন? সাদি জিজ্ঞেস করল। রুহির নত মুখশ্রী, ঠোঁট কেঁপে উঠল কিছু বলার তাড়নায়। তবে মুখে বলল না কিছুই। মনে মনে বলল, কারণ এই মুহূর্তটা আমি হারাতে চাই না। রুহির উত্তর, আস্তে, ঠিক যেন পাপড়ির মতো। বিন্দু একা একা ছাদে উঠেছে। মাথার ভেতর পেঁচিয়ে আছে অর্ণের সেই কণ্ঠস্বর। তুই তো আটকে গেছিস আমার এই নীল চোখে। সে জানে, সে পালাতে পারবে না। কিন্তু পেতে পারবে না বলেও তো জানে। কেন যেন মনে হচ্ছে, সামনে কিছু একটা হবে, ভয়ঙ্কর কিছু। যেটা সম্পর্ক, বিশ্বাস, মান অভিমান সব ক্যাচে তুলবে। তার আগেই এখান থেকে দূরে সরে যেতে হবে। ঠিক তখনই ছাদের নিচ থেকে মেহেদির কণ্ঠ ভেসে আসে। বিন্দু, তোকে কিছু দেখাতে চাই। এখনই আসবি? হঠাৎ এদিকে দেখে অবাক হলো বিন্দু। সে পুনরায় নিচে নামে। বিন্দু আসতেই মেহেদি তার মোবাইল স্ক্রিন সামনে ধরে। সিসিটিভি ফুটেজ। একজন মানুষ, হাতে শপিং ব্যাগ, মুখ দেখা যায় না ঠিকঠাক। কিন্তু তার হাতে বেশভূষা পরনের পোশাক। একই রকম হাটে অর্ণ।
এই শার্টটাই সেদিন অর্ণব পরেছিল বেশ মনে আছে বিন্দুর। বিন্দু স্তব্ধ বিমূঢ়, তার মাথা ফাঁকা ফাঁকা লাগে। মেহেদী ধীরে ধীরে বলল, আমি জানতাম, তুই বিশ্বাস করিস বা না করিস, ওগুলো তোকে সেই দিয়েছে, আবার তোকেও দখল করে রাখতে চাইছে। সে জানে তুই দুর্বল, তাই তো তোকে নিজের কবজা করতে চায়। বিন্দু কাঁপা কাঁপা কণ্ঠে বলে, এই ভিডিওটা কোথায় পেলি তুই? শপিং মলের এক কর্মচারীর কাছ থেকে। কিছু টাকার খেলা ছিল, আর ছিল আমার জেদ। আমি হেরে যেতে পারি না বিন্দু। তুই আমার ছিলি, তুই এখনো আমার। দুশ্চিন্তায় বিভোর বিন্দু মেহেদীর কথা অতটা খেয়াল করল না। কি চায় অর্ণ? কেন তাকে কলঙ্কিত করতে উঠে পড়ে লেগেছে? নিজের সম্মান রক্ষা করতে হবে তাকে। যত দ্রুত সম্ভব পালাতে হবে এখান থেকে। বিন্দু চিন্তিত গলায় বলে, এটা তোর আর আমার মধ্যেই থাকুক, রুহির কানে তোলার দরকার নেই। মেয়েটা কষ্ট পাবে, আমি চাই না আমার জন্য ওদের সম্পর্কে ফাটল ধরুক। ছুটির দিন মানেই যেন বাড়ির বাতাসেও অলসতা ভেসে বেড়ায়। ঘুমভাঙা সকালের রোদটা পড়ে জানালার পর্দায়, মা রান্নাঘরে খুন্তি নেড়ে নেড়ে ডাক, আজ তো ছুটি, একটু আগেই খেয়ে নিস। বাড়ির ছোটরা কার্টুনে ব্যস্ত, আর বড়রা কারো হাতে কফির কাপ, কারো হাতে মোড়ানো পুরনো উপন্যাস। ঘর জুড়ে হালকা হাসির শব্দ, আর বারান্দায় ঝুলে থাকা সময়টা একটুও তাড়া নেই, শুধু প্রশান্তি। আজ শুক্রবার, তাই বিন্দুর কোনো পরীক্ষা নেই। প্রতিদিনের মতোই শিউলি ফোঁটা ভরেই উঠে সালাত আদায় করেছে। বিন্দু বারান্দায় সুখ পাখির সঙ্গে গল্প করছে ফুল গাছ পরিচর্যায় ফাঁকে দাঁড়িয়ে। ঘড়ির কাঁটায় সময় এখন সকাল 7টা। বিন্দু মাথায় কাপড় টেনে রুম থেকে বের হয়। শেখ বাড়ির লিভিং রুম যেন ঘুমিয়ে আছে এখনো। নির্জন নিস্তব্ধ, হয়তো ছুটির দিন দেখে আর একটু এক্সট্রা ঘুমাচ্ছে সবাই। নিচে নামতে নামতে চোখ বুলায় ফাঁকা লিভিং রুমে, সে পা ফেলে এগিয়ে গেল কিচেনে। মীরা আর জুমা সকালে নাস্তা করতে ব্যস্ত। বিন্দু কিচেনে প্রবেশ করে কিছুটা অবাক হলো। অবাক কণ্ঠেই বলল, আজকে এত আয়োজন যে, কেউ আসবে নাকি? মীরা খুন্তি নাড়তে নাড়তেই পিছন ফিরে তাকালো। বিন্দুকে কিচেনে দেখে বলল, কেউ না এলেও বাড়িতে তো মানুষ কম নেই। আর তোর চেহারা কেন শুকনা শুকনা লাগছে? রাতে ঘুমাসনি? বিন্দু নিঃশব্দে হাসে। পরীক্ষার টেনশনে হয়তো এমন লাগছে। ঝুমা শশা কাটছে, এক টুকরো শশা মুখে পড়তে পড়তে বলল বিন্দু। মীরা চুলা থেকে পাতিল নামিয়ে চায়ের পাতিল বসিয়ে বলল, এত সকাল সকাল উঠছিস কেন? কিছুক্ষণ শুয়ে থাকতি। এক্সাম নিয়ে চিন্তা করার কি আছে? ছাত্রী হিসাবে খারাপ নও, ভাগ্যে যা আছে তাই হবে। বিন্দু টুকুস টুকুস করে 2-3 পিস শশা খেল। মীরা এটা দেখে বলল, খিদে পেয়েছে বুঝি, খাবার দেই? উহু, শশা চিবাতে ভালো লাগছে। মীরা চুলো থেকে চা কাপে ঢালতে ঢালতে বলল, আচ্ছা, খেয়ে এই চাটা তোর বাবাকে গার্ডেনে দিয়ে আয়। বিন্দু মাথা ঝাঁকেও 2-3 পিস শশা হাতে উঠিয়ে চায়ের কাপ নিয়ে পা ফেলে বাড়ির বাইরে। গার্ডেনের একপাশে ফুলের বাগান, তার পাশেই রয়েছে ছাউনি দিয়ে ইট সিমেন্ট যুক্ত বসার স্থান। সেখানে বসে পত্রিকার কাগজ পড়ছে সাজ্জাদ রেজা। বিন্দু এগিয়ে গিয়ে দাঁড়ালো তার সামনে। মৃদু গলায় বলল, আপনার চা। ভদ্রলোক মুখের সামনে থেকে পত্রিকার কাগজ সরিয়ে রাখলেন কংক্রিটের টেবিলে। বিন্দুর হাত থেকে চায়ের কাপ নিতে নিতে বলে, ধন্যবাদ আম্মু, বসুন। বিন্দু বসে সাজ্জাদ রেজা স্নেহের গলায় জিজ্ঞেস করে, পরীক্ষা কেমন যাচ্ছে আম্মু? আগামীকালও পরীক্ষা আছে। বিন্দু মৃদু গলায় বলে, আলহামদুলিল্লাহ ভালোই। কালকে লাস্ট পরীক্ষা তাহলেই শেষ। সাজ্জাদ রেজা চা পান করতে করতে বললেন, দেখতে দেখতে পরীক্ষা শেষ হয়ে গেল। রেজাল্ট বের হলে আপনাদের বোনকে শহরের বেস্ট কলেজে ভর্তি করে দিব ইনশাআল্লাহ। অতিরিক্ত টেনশন করবেন না, ফলাফল যা আসার এমনিতেই আসবে। আপনি ভালো স্টুডেন্ট, রেজাল্টও ভালো আসবে ইনশাআল্লাহ। তারপর চলে যায় কিছু মুহূর্ত, টুকটাক গল্প হয় দুজনের। এরপরে চুপ। বিন্দু হাঁসফাঁস করে কিছু বলার তাড়নায়। সাজ্জাদ রেজা পত্রিকা পড়ার ফাঁকে ফাঁকে চায়ের কাপে চুমুক দিচ্ছে। কিছুক্ষণ পর সে কাপা কণ্ঠে বলে, আপনার সঙ্গে আমার একটু কথা ছিল। সাজ্জাদ রেজা পত্রিকার কাগজটা রেখে দিলেন। মেয়েটি কখনো আগবাড়িয়ে কথা বলে না, বিন্দু যখন বলেছে তবে সিরিয়াস কিছুই হবে। সাজ্জাদ রেজা প্রশ্নবিদ্ধ চোখ তুলে চেয়ে বলেন, বলুন আম্মু। বিন্দু নত মাথায় বলে, আমি আমার গ্রামে যেতে চাই। কাল তো আপনার পরীক্ষা শেষ, 2 দিন থাকুন। আসছেন থেকে তো আর যাওয়া হয়নি, কিছুদিন থেকে আসবেন দাদির কাছে। কলেজে ভর্তি হওয়ার সময় না হয় গিয়ে আবার নিয়ে আসব। বিন্দুর মুখটা শুকিয়ে এলো।
ভদ্রলোক কত কিছুই না প্ল্যান করে রেখেছে তার ভবিষ্যতের জন্য, আর এদিকে সে কখনো না ফেরার পায়তারা চালাচ্ছে। বিন্দুর কেন জানি নিজেকে অকৃতজ্ঞ মনে হচ্ছে। তবে সে এখান থেকে চলে যেতে চায়। বিন্দুর গলায় কেমন এক দৃঢ়তা। আমি কালকেই যেতে চাই। সাজ্জাদ রেজা কিছুটা অবাক হয়ে বলে, কালকেও তো আপনার পরীক্ষা আছে আম্মু। এত তাড়াহুড়ো করে কেন যাবেন? বিন্দু ফট করে বলার মতো কিছু খুঁজে পেল না। একটু চুপ থেকে বলল, দাদির শরীর বেশ কিছুদিন ধরে ভালো যাচ্ছে না, তার জন্য মন ছটফট করে আমার। আমাকে পাঠিয়ে দিবার ব্যবস্থা করুন প্লিজ। মা জানে, মায়ের কাছে বলেছেন। বিন্দু দুদিকে মাথা নেড়ে না বোঝালো। আচ্ছা, পরীক্ষাটা দিয়ে আসুন, আমি আপনার মায়ের সাথে কথা বলছি। বাড়ির ভিতরে ফিরতেই ঝুমা বলে, তোমাকে ছোট ফুপু ডেকেছে। আমাকে? বিন্দুর কণ্ঠ অবাক। হুম, গিয়ে দেখে আসো। বিন্দু পা ফেলে এগিয়ে যায় হেনা খানের রুমের দিকে। বন্ধ দরজায় করাঘাত করে বলে, আসবো। ভেতর থেকে ভেসে আসে কঠোর কণ্ঠ। আয়। ভেতরে ঢুকতেই দেখে খাটে বসা হেনা খান আর মিথিলা। দুজনের মুখেই রুক্ষ অভিব্যক্তি। বিন্দু মৃদু গলায় বলে, ডেকেছেন? তোর এত সাহস কবে হলো রে? হেনা খানের প্রশ্ন, অজানা আশঙ্কায় বিন্দু চমকে ওঠে। এবার কণ্ঠে বিষ মেশানো স্পষ্টর হেনা খানের। রাতের বেলা অর্ণর রুমে গিয়ে কি করছিলি? আকস্মিক এমন প্রশ্নে খাবড়ে রক্তশূন্য হয়ে এলো বিন্দুর মুখশ্রী। তৎক্ষণাৎ বলার জন্য মুখ থেকে কোনো শব্দ বের হলো না। মিথিলা আর হেনা খান অগ্নিস্ফুলিঙ্গ চোখে তাকিয়ে আছে বিন্দুর দিকে। আমাদের ছেলের গলায় ঝুলে পড়ার ফন্দি আছিস? রাতের রুমে ঢুকছিস, আবার তাকে দেখে এমন ভাব করিস যেন কিছুই বুঝিস না। তুই ভাবিস আমরা কিছু জানি না? তোর মতো চালাক মেয়ে, মুখে ফুলসজ্জা, ভিতরে শয়তান। বিমূঢ় হয়ে যায় বিন্দু। ঠিক এই ভয়টাই পাচ্ছিল সে। মেয়েটি অশ্রুবিন্দু চোখ নামিয়ে বলে, আমি শুধু তাকে কফি দিতে গিয়েছিলাম, বিশ্বাস করুন কোনো অন্যায় করিনি। হেনা খান তেতে উঠে বললেন, কফি দিতে গিয়েছিলি? বন্ধ দরজার ভেতরে যে নষ্টামি করলি। কবে থেকে চলে এসব? গভীর রাতে যুবক ছেলের রুমে যেতে তোর লজ্জা লাগলো না? ছি ছি ছি। বিন্দু স্তব্ধ বাক্রুদ্ধ। তার দেহ কেঁপে উঠল। মিথিলা ঠোঁট বাঁকিয়ে বলে, ছি, এখনকার মেয়েরা তো লজ্জা হারিয়ে ফেলেছে একেবারে। শেষ পর্যন্ত ভাইকেও ছাড়ল না। বিন্দুর টলমল চোখে টোকা দিলেই অশ্রু গড়িয়ে পড়বে। হেনা খান দাঁতে দাঁত চেপে বলেন, রুমে আসা যাওয়া পর্যন্তই আছিস নাকি শুয়েছিস? ও ফুফু। ঘৃণায় শরীর দুলে উঠল। ডুকরে কেঁদে ফেলল বিন্দু দাড়ি। এই কলঙ্ক সে কি দিয়ে মুছবে? সে কাপা কাপা গলায় বলে ওঠে, আল্লাহর দোহাই লাগে ফুফু, এমন অপবাদ দিবেন না। আমি কোনো পাপ, কোনো অন্যায় করিনি। আমার আল্লাহ সাক্ষী। এবার তীব্র ঝাঁজে মিথিলা বিন্দুর গালে চর বসিয়ে দিল। শক্ত চরে বিন্দু ছিটকে পড়ল ড্রেসিং টেবিলের সঙ্গে। কপালের ডান পাশে সামান্য কেটে ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে আসলো। কপাল ছুঁয়ে হাত সামনে আনতেই থমকায় বিন্দু। মিথিলা বিন্দুর দু গাল চেপে ধরে ফুসফুস করে বলল, শেখ বাড়ির মালকিন হওয়ার স্বপ্ন দেখছিস? ফকিন্নির বাচ্চা হয়ে অর্ণর দিয়ে চোখ দিস? কি আছে তোর এই বাড়ির বউ হবার? বামন হয়ে চাঁদে হাত বাড়াস? বিন্দুর গাল জ্বলে উঠল। মিথিলার থেকে ছাড়া পাওয়ার জন্য ছটফট করতে লাগল। জলপ্রপাতের ন্যায় নিঃশব্দে গড়িয়ে পড়ে অশ্রু। হেনা খান মেয়েকে ছাড়িয়ে নিতে নিতে বলল, ছোটলোকের জাত মেরে হাত নষ্ট করিস না। মিথিলা ক্ষোভে ফুঁসে ওঠে বলে, ছাড়ো মম, ওকে আজ আমি মেরাই ফেলব। ওর সাহস হলো কি করে আমার অর্ণকে কেড়ে নেয়ার? আমি বেঁচে থাকতে অর্ণকে কারো হতে দিব না। হেনা খান সরিয়ে নিল মেয়েকে। নাক সিটকে বলল, ছোটলোকের বাচ্চা মায়ের মতোই জাদুটোনা জানে। ওর মা আমার ভাইয়ের মাথাটা চিবিয়ে খেয়েছে। এটা তার ছেলের গলায় ঝুলতে বিছানায় শুইছে। অর্ণর রুচি এত খারাপ, শেষ পর্যন্ত আমার মেয়েকে রেখে এই আশ্রিতার কাছে গেছে। আমি কি চুপ করে বসে থাকবো বুঝেছিস? এর একটি বিহিত করে ছাড়ব। বিন্দু হেনা খানের পায়ে পড়ে কান্নারত কাপা কাপা গলায় বলল, বিশ্বাস করুন আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। সে যে আমার ভাই। মিথ্যা কলঙ্ক দিয়েন না ফুফু। আল্লাহ সইবে না। হেনা খান পা ঝাড়া মেরে সরিয়ে ফেলল বিন্দুকে। ক্রুদ্ধ গলায় বলল, সম্পর্ক নেই বলতে বলতেই দেখব পেট বেঁধে ফেলেছিস, মায়ের মতন হয়েছিস যে। তোর মা তোর বাপের সাথে পাপ করে এসে তোকে নিয়ে আমার ভাইয়ের ঘাড়ে ঝুলেছে। আমার ভাইটাও হচ্ছে বোকা নয় তো কার না কার বাপের ফল ঘরে আনে। প্রথম এবং শেষবারের মতো ক্ষমা করে দিতে পারি যদি এখন থেকে চলে যাস। অর্ণর থেকে দূরে থাকিস। কথার হেরফের হলে তোর মায়ের সংসার আমি ভেঙে দিব।
বিকেলের রং ফিকে হয়ে এসেছে। আকাশে ছাই ছাই মেঘ, বাতাস থমথমে। গার্ডেনের কোনায় একা দাঁড়িয়ে বিন্দু গাছে পানি দিচ্ছে। কাঁধের উপর ওড়নাটা বারবার সরে যাচ্ছে, সেটা আবার তাড়াহুড়ো করে ঠিক করছে, কিন্তু চোখ সরছে না পাতার শিরা থেকে। যেন সেই পাতাতেই সে নিজের দুঃখ ঢেলে দিচ্ছে। হঠাৎ পেছনে থেকে ভেসে আসে অর্ণর গলা। বিন্দু নিজেকে গাছের আড়ালে লুকিয়ে দাঁড়ালো। গম্ভীর, নিচু এবং হাড়ভাঙা শান্তিতে মরানো অর্ণর কণ্ঠস্বর। এভাবে পালিয়ে বাঁচবি না, চড়ুই। গাছগুলো বুঝতে না পারলেও আমি পারি। বিন্দু থমকে যায়। হৃদয়ে কেঁপে ওঠে। বিগত দিনে পালিয়ে পালিয়ে কাটিয়ে দিচ্ছে সে। সেই রাতের পর আর দ্বিতীয়বার অর্ণর মুখ হয়নি। অর্ণ বাসায় থাকলে রুমেই খাপটি মেরে থাকত সে। এবার হাতের পাইপ থেকে পানি পড়ে পড়ে মাটিতে কাদা জমে যায়। মেয়েটি ঘুরে তাকায় না, শুধু চুপচাপ পেছনে ঘুরে চলে যেতে চায়। কিন্তু অর্ণ একবার সামনে এসে শটান হয়ে তার পথ আটকে দাঁড়ায়। চোখে ঠান্ডা আগুন। অর্ণ এক ঝটকায় মেয়েটির গলা চেপে ধরে। কোনো কোমলতা নেই চোখে, সেখানে জেদ, অধিকার, প্রতিজ্ঞা। আমি ধরে নিই না, চড়ুই। আমি জেনে নিই। তুই যখন নিজের থেকে মুখ ফিরিয়ে নিস, তখন আমি জোর করে তোর চোখে তাকাই। ভয় পাই না আমি, এবং তোকে হারাতেও রাজি না। আমার সহ্যের সীমা টেনে আনছিস নিজের অজান্তেই। বিন্দু অর্ণর হাত থেকে নিজেকে ছাড়াতে চায়। নিঃশ্বাস ধাক্কা খায়, কিন্তু অর্ণ এবার এক ধাপের সামনে এসে তাকে পেছনের নারকেল গাছের গায়ে ঠেকিয়ে ফেলে। শব্দ ছাড়াই, শুধু চোখে চেপে ধরা আগুন। দৃঢ় হাতে গলা চেপে ধরে, কঠিন সংযত রাগে ফেটে পড়ার মুহূর্তে। তোকে বলছি না আমার থেকে পালানোর চেষ্টা করবি না। তুই তোর সাহসী, তাই না? তাহলে পালা, দেখ পারিস কিনা। বিন্দুর দম বন্ধ হয়ে এলো। এক মুহূর্ত নীরবতা। পাখিরা উড়ে যায় দূর আকাশে। বাতাস থেমে যায় যেন। বিন্দু একবার চোখ বন্ধ করে ফেলে। সে কাপা কাপা গলায় থেমে থেমে ফিসফিস করে বলে, লাগছে কর্নেল সাহেব, ছাড়ুন প্লিজ। বিন্দুর গলা কাঁপে, চোখে পানি, কিন্তু মুখে বল। অর্ণ হঠাৎ খুব কাছে মুখ নিয়ে আসে। চোখে চোখ, নিঃশ্বাসে ধোয়া, মুখ শক্ত, চোখে ছায়া পড়ে। বিন্দুর গলায় চেপে থাকা হাত শীতল হয়ে এলেও মুক্তি পেল না। আলতো করে চেপে ধরা। বিন্দু ঠোঁট গোল করে নিঃশ্বাস নিতে লাগল। জীবনটা যেন বিষাদের বিষে ভরে উঠছে। এর শেষ কোথায়? অর্ণ মেয়েটির মুখটা এপাশ ওপাশ করে ঘুরালো। মুহূর্তেই তার দৃষ্টি তীক্ষ্ণ হয়ে উঠল, কঠিন চোয়াল, ক্রুদ্ধ গলায় সুথাল। তোর গায়ে হাত তুলেছে কে? চমকে উঠল মেয়েটি, ঘাবড়ে গেল বেশ। ওকে চুপসে যেতে দেখে অর্ণর চোয়াল ব্লেডের ন্যায় ধারালো হয়ে এলো। ভলভলিয়ে উঠল মস্তিষ্কের রক্তকণিকা। পুনরায় বিন্দুর গলায় চাপ প্রয়োগ করে হিসহিসিয়ে বলে, নাম বল, শুয়োরের বাচ্চার নাম বল। ওর কলিজা মেপে দেখব আজ। নাম বল চড়ুই। বিন্দু ও সুষিক্ত নয়নে চেয়ে ঠোঁট নেড়ে বলে, দম বন্ধ করে দিন আমার। অর্ণর হাতের বাঁধন শীতল হয়ে গেল হঠাৎ। বিন্দু ঠোঁট কামড়ে ধরে চোখ বন্ধ নেয়। মেয়েটির মনের সঙ্গে যেন বাতাসটাও ভারী হয়ে উঠেছে। আচমকা দুহাতে মুখ টিকে হৃদয় বিদারক স্বরে কেঁদে উঠে বিন্দু। অর্ণ ক্রোধে কাঁপে, পাশে রাখা পানি ভর্তি ড্রামে লাথি মেরে সেটা টুকরো টুকরো করে উড়িয়ে দিল। ভয়ে জর্জর হয়ে জমে যায় বিন্দু। সে ভীত হয়ে দাঁড়িয়ে থাকে। গাছের পাতার ওপরে তার চোখের জল টুপ করে পড়ে। অর্ণ বিন্দুর অশ্রুসিক্ত চোখে তাকিয়ে হিসহিসিয়ে বলে, তুমি যদি একদিন গায়েব হয়ে যাও, তোমার রেখে যাওয়া নীরবতা দিয়ে আমি এক একটা ধ্বংস গড়ে তুলব। তারপর দাঁড়িয়ে থাকব সেই ধ্বংসের কিনারে, ঠিক তোমার মতো করেই চুপচাপ। গধূলির নরম রোদ গাছপালার ফাঁক বলে এসে পড়েছে রাস্তার ধারে। সাদি দাঁড়িয়ে আছে গেটের কাছে, পাশে এক মেয়ে। মেয়েটি প্রাণবন্ত, হাস্যোজ্জ্বল। চুলে হালকা বাতাসে উড়ে আসা পাতাটা সরিয়ে দিতে গিয়ে সাদি হাত বাড়িয়ে দেয়। তুমি এখনো আগের মতোই রয়েছ, সাদি ভাই। একদম কিউট। সাদির মুখে হালকা হাসি, পরিচিত কারোর সাথে দেখা হলে যেমন হয়। আর ঠিক তখনই গেটের দিকে হেঁটে যায় রুহি। হাতে কয়েকটা বই, মুখে ক্লান্তির ছাপ। কিন্তু হঠাৎ তার চোখ আটকে যায় সাদির সেই দৃশ্যে। সে থেমে যায়। দূর থেকে দেখে একটা মেয়ে হাসছে, সাদির খুব কাছে দাঁড়িয়ে। আর সাদি, তার মুখে এমন একটা স্বাভাবিক হাসি যেটা রুহির জন্য বহুদিন অনুপস্থিত। রুহির চোখ ধীরে ধীরে শুরু হয়। এটা নিশ্চয়ই তার সেই প্রেমিকা। রুহির মুখটা মলিন হয়ে যায়। চোখের পাতা একটু নেমে আসে, ঠোঁটের কোণে একটা হালকা কৌতুক স্নিগ্ধ হাসি খেলে যায়। এক ধরনের অভিমানী তাচ্ছিল্য। ভাই, এই ভাই শব্দটায় এখন আর কোনো বিশ্বাস নেই। রুহি আর দাঁড়ায় না।
বইগুলো বুকে চেপে সে বড় বড় পা ফেলে সোজা ঘুরে চলে যায়। সন্ধ্যায় রুহি বারান্দায় বসে আছে। আকাশে গা ছমছমে বাতাস। রুহি চুপচাপ বসে আছে, চোখে অভিমান। কোলের উপর খোলা বই, কিন্তু মন নেই। সাদি দরজায় এসে দাঁড়ায়। তুই বিকেলে কোথায় গিয়েছিলি রে? বিকেলে খুঁজলাম পেলাম না। রুহি মাথা তোলে না। আপনি তো ব্যস্ত ছিলে, নতুন কারোর সাথে পুরনো সম্পর্ক ঝালাই করছিলে। এইটুকু তো দেখার জন্য আমার উপস্থিতি দরকার পড়ে না। সাদি কপাল কুঁচকে তাকায়। মেয়েটি আবল তাবল কি বকছে। সে কপাল কুঁচকে জিজ্ঞেস করে, তুই কার কথা বলছিস হাঁপানি রুগী? রুহি এবার উঠে দাঁড়ায়, চোখে ঠান্ডা ঝলকানি। যে মেয়েটা আপনার মুখে হাসি ফুটিয়েছে আজ, আর আপনি যার চুলে লেপ্টে থাকা পাতাটাও সরিয়ে দিতে দ্বিধা করেননি, তাকে ভাই ডাকা যায়? কিন্তু চোখে যা দেখেছি তা কি আপনার জানা আছে? সাদি একটু হেসে ফেলে এবার, চাপা হাসি, অবিশ্বাসের, বিস্ময়ের। তার পিচ্চি জেলাসি ফিল করছে ভাবা যায়। তুই আমাকে গোপনে ফলো করিস নাকি রে হাঁপানি রুগী? আপনার মতো ছেলেকে ফলো করলে আমার চোখের অপমান। সাদির চোখ এবার একটু গভীর হয়ে ওঠে। রুহি চুপ, ঠোঁট শক্ত করে রেখেছে, কিন্তু চোখে একটা অস্বস্তির ঢেউ। যখন সাদি মেয়েটিকে এতই ভালোবাসে তাহলে তার কাছে কি কেন তাকে আবেগী কবিতা শোনাতে আসে? সাদি ধীরে এগিয়ে আসে, নিচু গলায় বলে, তুমি যদি আমাকে ভুল বুঝে ফেলো, তাহলে আমি যতই সোজা হই ততই তোমার চোখে বক্র হয়ে পড়ব। তুমি আমার মতো মানুষের পাশে থাকতে চাইলে বিশ্বাস আগে লাগবে। আর যদি সন্দেহ হয়ে যায়, তাহলে আমার চুপ করে যাওয়াটাই ঠিক। সাদি আর কিছু না বলে চলে যায়। রুহি দাঁড়িয়ে থাকে। বাতাসে তার চুল উঠছে। সে চুপচাপ তাকিয়ে থাকে, মনে হয় কিছু বলতে গিয়েও থেমে গেছে। মুখে অভিমান, কিন্তু মনে লুকোনো একটা বোকা দুঃখ। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। ভোরের গাড়ি যাত্রা। শহর থেকে দূরে এক পাথরের রাস্তা, গাড়ির জানালার পাশে বসে আছে বিন্দু। মাথায় নীল ওড়না, চোখ দুটো স্থির। বাইরের গাছপালা ছুটে চলেছে, ঠিক তার ভেতরের ব্যাকুলতার মতো। তাদের গন্তব্য পরীক্ষার হলো। সচরাচর যেই রোড দিয়ে চলে সেখানে আজকে বড় ধরনের একটি দুর্ঘটনা ঘটেছে। সেই রাস্তায় রেড সিগন্যাল, তাই ভিন্ন পথ অবলম্বন। অর্ণ ড্রাইভ করছে, পাশে বসে। গাড়িতে নিঃশব্দ রাজত্ব করছে। অর্ণ চোখ সরিয়ে না তাকিয়েই গম্ভীর গলায় সুথাল, তুই কি জানিস, নীরবতা কখনো কখনো শব্দের চেয়েও বেশি করে বলি ফাঁস করে দেয়। বিন্দু চুপ, ঠোঁটটা একটু আটসাট করে ধরে। ও চায় না অর্ণ বুঝে ফেলুক ওর পরিকল্পনা। কিন্তু অর্ণের কথাগুলো এমনভাবে ছুঁয়ে যায়, যেন সব জেনে ফেলে সে। অর্ণর ভারী, ধোয়াটে স্বর। মানুষ যখন পালাতে চায়, তখন সে নিজের ছায়াকেও ভয় পায়। কিন্তু ছায়া তো থামে না। আমার ছায়া, তুই, তোর পিছু ছাড়বে না। বিন্দু নিঃশব্দে চোখ নামিয়ে ফেলে। ও জানে, পালানোর এটাই সময়। কিন্তু অর্ণর এই কথা যেন একটা গোপন ফাঁদ। ও বুঝতে পারে না, ওকে ব্যবহার করা হচ্ছে, না বন্দি করার ছল। বিন্দু মুখ না ঘুরিয়ে মনে মনে বলে, আমি যদি চলে যাই, সে কি আমাকে খুঁজবে? নাকি নিজেকে ছায়া বলে নিঃশব্দে আমার চারপাশে পাক খেতে থাকবে? গাড়ি থেমে যায় একটা ছোট বাজারের মোড়ে। বিন্দুর চোখে ঝলক আসে। ইচ্ছা করছে এখান থেকেই গোপনে বেরিয়ে পড়তে, তার গ্রামে ফিরে যাওয়ার শেষ ছক। কিন্তু সে অকৃতজ্ঞ হতে পারে না। অর্ণ গাড়ির বাইরে তাকিয়ে থাকে, জ্যাম ছোটার অপেক্ষা। বিন্দু বুকের ভেতর এক ধাক্কা অনুভব করে। ও চায় না পেছনে তাকাতে। অথচ এই ভারী কথার ভিতর কোথাও একটা মোহ ঘনীভূত হয়, জানে না এই মোড়েই ওর পৃথিবী বদলে যাবে।